বাসা থেকে আজকে মেয়ে দেখতে যাবে আমার জন্য। এই নিয়ে 7 বারের মতো দেখতে যাচ্ছি, যার কারণে আব্বু আম্মু খুব বিরক্ত আমার উপর। ওনারা যতটা পাত্রী দেখেছেন সবই ওনাদের পছন্দ হয়েছে, কিন্তু আমি কোনো না কোনো দোষ বের করে বিয়ে ক্যান্সেল করে দেই। বিষয়টি এমন না যে বিয়ে করতে চায় না বা মেয়েগুলো খারাপ, কিন্তু কেন জানি কাউকেই মন থেকে পছন্দ হয় না। কাউকে দেখে মনে হতো আমি তার যোগ্য না, আবার কাউকে দেখে মনে হতো ওর সাথে সংসার করা যাবে না। এসব বলতে বলতে 60টা প্রস্তাব বাদ দিয়েছি। এবার আব্বু কোথা থেকে যেন একটা প্রস্তাব নিয়ে এসেছেন দেখতে যেতে, আর বলেও দিয়েছেন যদি এইবার মেয়ে পছন্দ না হয় তাহলে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে, ওনারা আর মেয়ে দেখতে যাবেন না। এখন আপনারাই বলেন, যাকে বিয়ে করব তাকে যদি মনে না ধরে তাহলে সেটা কি আমার দোষ? শুধু চেহারা তো আর সব কিছু না। এই তো যখন 3 নম্বর পাত্রী দেখতে গিয়েছিলাম মোটামুটি সব কিছুই ভালো লেগেছে। যখন আলাদা কথা বলতে বলল তখন ওই মেয়ে জানায় তার অন্য কারোর সাথে রিলেশন আছে, তাই আমায় বিয়ে করতে পারবে না। যদি জোর করি তাহলে নাকি বিয়ের দিন পালিয়ে যাবে। আর বাকিগুলোর কথা তো বাদই দিলাম, বলতে শুরু করলে ইতিহাস বই হয়ে যাবে। আমি একটা সাদা শার্ট কালো প্যান্ট পরে রেডি হয়ে বাবা মা আর ছোট ভাই নিয়ে বের হলাম। যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই, আমি জিসান আহমেদ। পড়াশোনা শেষ করে একটা বড় কোম্পানিতে ভালো পোস্টে জব করছি। বাবা ছিলেন কলেজের প্রিন্সিপাল, বর্তমানে রিটায়ার্ড করেছেন, তাই পরিবারের সব দায়িত্ব আমি নিয়েছি। ছোট ভাই জিহাদ এবার এসএসসি পরীক্ষা দিবে, আর আম্মু হাউসওয়াইফ। আপাতত এতটুকুই যথেষ্ট। গাড়ি এসে সোজা থামলো মেয়ের বাসার সামনে। গাড়ি থেকে নামতেই মেয়ের বড় 2 ভাই আমাদেরকে ভেতরে নিয়ে গেল। আমরা ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আমাদেরকে হালকা নাস্তা দিল। শুনেছি মেয়ের বাবা মা কেউ নেই, বড় দুলাভাই আর ভাবি আছেন, ওনাদের সাথেই থাকে। একটু পর পাত্রীকে ওর ভাবিরা আমাদের সামনে নিয়ে আসলো। নীল রঙের একটা শাড়ি পরা, মাথায় ঘোমটা দেওয়া। আমাদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল, তারপর একটা চেয়ারে বসলো। ঘোমটার কারণে চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। বিষয়টি খেয়াল করে আম্মু বললেন ঘোমটাটা সরাতে। পাত্রী দেখে তো আমি পুরাই ফিদা, মাশাল্লাহ। এক দেখাতে যে কেউ পছন্দ করে নেবে। দুধে আলতা গায়ের রং, কোমর পর্যন্ত সিল্কি চুল, টানা টানা চোখ, দেখতে পুরাই মায়াবী। আজ পর্যন্ত যতগুলো মেয়েকে দেখেছি সে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর ও মায়াবী। আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে আমার ছোট ভাই জিহাদ বলল, ভাইয়া, হা বন্ধ করো, মাছি ঢুকবে। আর সবাই তাকিয়ে আছে। জিহাদের কথাই আমার হুঁশ ফিরল। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। সব মুরব্বীরা কথাবার্তা বলছেন। হঠাৎ সবাই বলল ছেলে মেয়েকে আলাদা কথা বলতে দিতে। আম্মু আমাকে বললেন মেয়ের সাথে কথা বলতে। আমি জিহাদকে সাথে নিয়ে মেয়ের পিছু পিছু বাড়ির ছাদে গেলাম। কি বলবো বুঝতে পারছি না, লজ্জা লাগছে অনেক। ওইদিকে মেয়েও কিছু বলছে না। এটা দেখে জিহাদ আমাকে ধাক্কা দিয়ে বলল, এভাবে দামড়ার মতো দাঁড়িয়ে থাকার জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? কিছু বলছো না কেন? তুই ওইদিকে যা একটু। কেন? যেতে বলেছি যা, আমার কথা আছে। তো আমার সামনে বললে কি সমস্যা? যাবি? কুল কুল, বিয়ের আগেই এত প্রাইভেসি যাচ্ছ, বিয়ের পর না জানি কি করবা। কথা শেষ হলে ডাক দিও। বলেই জিহাদ একটু দূরে চলে গেল। আমি এবার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? জি, মীরা। সুন্দর নাম। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে জিসান। আপনি পড়াশোনা করেন? জি, এইবার অনার্স 2য় বর্ষে। ও আচ্ছা, বিয়ের পরও কি পড়াশোনা করার ইচ্ছে আছে? যদি ওনারা করতে দেন অবশ্যই করব। বুঝতে পারছি। আপনার কি কাউকে পছন্দ, মানে রিলেশন এসব কিছু? মীরা মাথা নাড়ল। দেখুন, থাকলে নির্দ্বিধায় বলতে পারেন, দরকার হলে আমি সবটা বুঝিয়ে বলবো সবাইকে, কোনো সমস্যা হবে না।
জি না, আমার ওসব কিচ্ছু নেই, আর কোনোদিন ছিলও না। ও আচ্ছা, তাহলে তো ভালোই। এখন আপনার মতামত কি? আপনি কি এই বিয়েতে রাজি? আমার বাসার সবাই যা বলবে তাই। সেটা তো বুঝলাম। আমি আপনার ব্যক্তিগত মতামত জানতে চাচ্ছি। আমাকে আপনার কেমন লেগেছে? দেখুন, যা সত্যি তাই বলবেন, লুকানোর কোনো প্রয়োজন নেই। ভালো। শুধু ভালো? তো আর কি? না, কিছু না। তাহলে আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? না। আর আপনার মতামত কি? সেটা না হয় নিচে গিয়ে বলবো। এই জিহাদ, এদিকে আই। হুম, শেষ কথা বলা? হ্যাঁ, ও হচ্ছে আমার ছোট ভাই জিহাদ। এবার এসএসসি দিবে। হ্যালো ভাবি, কেমন আছেন? জিহাদের মুখে ভাবি ডাক শুনে মীরা আমি দুজনেই কিছুটা লজ্জা পেলাম। আমি জিহাদের মাথায় গাঁটরা মেরে বললাম, ওর কথায় কান দিবেন না, আস্ত একটা বদের হাড্ডি, কথা একটু বেশি বলে। এটা কি হলো? ভাবির সামনে তুমি আমাকে মারলা? আমার কি ইজ্জত বলতে কিছু নাই? আর কে বোধের হাড্ডি? হ্যাঁ, আমি একটা ভদ্র ছেলে। হ্যাঁ, সেটা মানুষ তোর সাথে 2 ঘন্টা থাকলেই বুঝে যাবে। ধর, তোমার সাথে হুদাই বকবক করার কোনো ইচ্ছে নেই। ভাবি, আমি আপনার সাথে পরে কথা বলবো। এই হনুমানের সামনে কথা বলা যাবে না। এই, তুই হনুমান কাকে বললি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বলেই আমি জিসানকে তাড়া করতে লাগলাম। আমাদের কাণ্ড দেখে মীরা হাসতে লাগলো। আমি আর জিহাদ দৌড়ে সিঁড়ি দিয়ে নামছি। জিহাদ দৌড়ে গিয়ে আম্মুর পেছনে লুকালো। আম্মু বাঁচাও, ভাইয়া আমাকে মারছে। এই ফাজিল, সামনে আয়। এই তোরা থামবি? একটা জায়গায় এসেছি আমরা, এখানে এসে দুইটা শুরু করে দিয়েছিস। আজকে বাড়ি যাই, দুইটাকে ঝাড়ু দিয়ে পিটাবো। চুপচাপ সোফায় বস। আমি আর জিহাদ আম্মুর ধমক শুনে চুপচাপ সোফায় বসে পড়লাম। সবাই আলাপ আলোচনা করছেন। আম্মু জিহাদকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, মেয়ে আমার পছন্দ হয়েছে কিনা। আমি সম্মতি জানালাম যে হ্যাঁ, পছন্দ হয়েছে। মীরা আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমিও হাসলাম। তারপর তারপর বাসায় গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে বলে জানানো হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গাড়িতে উঠতে যাব এমন সময় জিহাদ 1 মিনিট আসতেছি বলে আবার ভেতরে চলে গেল। আমরা কিছুই বুঝলাম না। কিছুক্ষণ পর বের হয়ে গাড়িতে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কিরে, তুই আবার ভেতরে গেলি কেন? এমনি একটা কাজ ছিল। তোর আবার কিসের কাজ? পরে বলবো, এখন চলো। আমি আর কিছু না বলে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। রাতে বিয়ের আলাপ আলোচনা চলছে। আমি আর জিহাদ গিয়ে সোফায় বসলাম। আম্মু আমাকে বললেন, জিসান, ওদেরকে তো বলে এসেছি রাতে বিয়ের ডেট জানাবো। এখন তুই না বললে কিভাবে জানাবো? ওরা হয়তো অপেক্ষা করছে আমাদের ফোনের জন্য। হ্যাঁ, ডেট তো জানাতে হবেই। তুমি আর আব্বু কি ভাবলে? আমরা কেউ কিছু ডিসিশন নেইনি, সব তোর উপর। এখন তুই যেদিন বলবি ওই দিনই। ঠিক আছে, তাহলে 2 মাস পরে ঠিক করো। যে কোনো একটা তারিখ দিলেই হবে। কি 2 মাস? এতদিন কেন? এতদিন কোথায় দেখলে? বিয়ের সব আয়োজন করতে তো সময় লাগবে, তাড়াতাড়ি তো কিছু করা সম্ভব না। তা না হয় মানলাম, তাই বলে 2 মাস? 1 মাস দিলেও তো হয়। যেইটা বলেছি ওইটাই করো। আমাকে তো প্রিপারেশন নিতে হবে। আর এর ভিতরে ওই মীরার সাথে ভালো করে পরিচয় হয়ে নেই। যা ভালো মনে করিস। তাহলে তারিখ কোনটা দেব? তোমরা ঠিক করে নিও। ঠিক আছে। ওনারা ফোন করে মীরার পরিবারের সাথে কথা বলছে। আমি উঠে রুমে চলে আসলাম। এসে কপাল চাপড়াতে লাগলাম। এত কিছুর মাঝে মীরার নাম্বার বা ফেসবুক আইডি কিছুই আনা হলো না। এই বোকামিটাই করলাম। এখন আব্বু আমার কাছে গিয়ে কিভাবে বলি নাম্বারের কথা? আমাকে এভাবে বসে থাকতে দেখে জিহাদ বলে উঠল, কি ভাইয়া, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? এমনি। এমনি এমনি তো মন খারাপ হয় না, তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। বেশি পাকনামি না করে গিয়ে পড়তে বস। সেটা তো বসবেই। আমি তো একটা কথা বলতে এসেছিলাম। কি কথা? না মানে, ফোনে কিছু টাকা দিবা?
রিচার্জ শেষ হয়ে গেছে। রিচার্জ দিয়ে কি করবি তুই, তাও এত রাতে? ভাবির সাথে একটু কথা বলবো, ওনার নাম্বারটা এনেছিলাম তো তাই। তুই ওর নাম্বার কোথায় পেলি? ওই যে বের হওয়ার সময় আবার ভেতরে গিয়েছিলাম না, ভাবির নাম্বার আনার জন্যই গিয়েছিলাম, তাই বলছি একটু যদি রিচার্জ দিতে। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। নাম্বারটা দে ভাই। এমনি এমনি দিয়ে দিব তা তো হবে না, আমি অনেক কষ্ট করে এনেছি। এমনি এমনি না তো কিভাবে? 2000 টাকা দাও আর নাম্বার নাও। কি 2000? এই একটা নাম্বারের জন্য তোকে 2000 টাকা দিতে হবে? দিলে দাও, না দিলে আমি গেলাম। আচ্ছা 500 দিচ্ছি, দে নাম্বার। যা বলেছি তাই, 1 টাকাও কম হবে না। আচ্ছা যা, 1000 দিচ্ছি। হবে না। সুযোগের অপব্যবহার করছিস। এছাড়া আর কোনো রাস্তা নেই, কারণ তোমার পকেট থেকে তো 100 টাকাও বের হয় না। এখন দিলে দাও, না হলে আমি চললাম। আচ্ছা ঠিক আছে নে। বলেই আমি বাধ্য হয়ে মানিব্যাগ থেকে 2টা 1000 টাকার নোট বের করে ওকে দিলাম। একটা নাম্বারের জন্য 2000 টাকা জরিমানা। এই নে, আর নাম্বার দে। এ নাও। ওকে। আর রিচার্জটা দিয়ে দাও, ভাবির সাথে কথা বলবো। তবে রে, তোকে কথা বলাচ্ছি, দাঁড়া। জিহাদ এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আমি দরজা লাগিয়ে বিছানায় বসে নাম্বারে কল দিলাম। একটু রিং হতেই রিসিভ হলো। ওপাশ থেকে মীরা বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কে? চিনলাম না। আমি জিশান। ও আচ্ছা, আপনি নাম্বার পেলেন কোথায়? জিহাদ দিয়েছে। ও আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি করছেন? এই তো বসে বসে উপন্যাস পড়ছি। আপনি উপন্যাস পড়তে পছন্দ করেন? ওই আর কি, একটু অবসর সময়ে পড়ি। আপনি কি করছেন? শুয়ে আছে। খাবার খেয়েছেন? জি খেয়েছি, আপনি খেয়েছেন? না, আরও পরে খাবো। আপনি কি শুনেছেন বিয়ের ব্যাপারে কিছু? জি একটু আগে ভাবি বলে গেলেন। আপনার কোনো সমস্যা নেই তো? যদি থাকে বলতে পারেন, বদলে দেব। জি না, আমার কোনো সমস্যা নেই। ও তাহলে তো ভালো। কলেজে যান? জি চাই। কালকে যাবেন? জি যাব। কেন? কলেজ শেষে দেখা করবেন। কোথায়? এই তো আশেপাশে কোথাও। আচ্ছা তাহলে কাল কলেজ শেষে আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, কেমন? ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আমি ফোন রেখে নিচে খেতে গেলাম। আমাকে দেখে জিহাদ বলল, কি প্রেম কেমন হলো? কিসের প্রেম? ভাবির সাথে। একটা থাপ্পড় খাবি ফাজিল, চুপচাপ খা। হ্যাঁ হ্যাঁ, এখন তো থাপ্পড় দিবাই। ওই সময় তো নাম্বার নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলে, আমি নাম্বার এনেছিলাম দেখেই কথা বলতে পারছো। অনেক বড় উপকার করলেন আপনি আমার। আপনার এই ঋণ আজীবন মনে থাকবে। আমাদেরকে বিড়বিড় করতে দেখে আম্মু বললেন, এই তোরা দুইটা কি বিড়বিড় করছিস? কিছু না আম্মু, জিহাদের পড়াশোনা নিয়ে কথা বলছিলাম। আমি খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রেডি হয়ে নিচে নামলাম। বাসায় কাজের কথা বলে বের হতে যাব, এমন সময় জিহাদ আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ভাইয়া? দেখে তো মনে হচ্ছে না অফিসে যাচ্ছ। একটা কাজ আছে। ভাবির সাথে দেখা করবা তাই না? তুই এত কিছু কিভাবে জানিস? বেশি পেকে গেছিস তাই না? কুল কুল ব্রো, এসব আমার ভালো করেই জানা আছে। যাও যাও, ভাবি হয়তো অপেক্ষা করছে। আমি আর কিছু বলতে যাব, এর আগেই জিহাদ চলে গেল। আমি আর কিছু না বলে বাইক নিয়ে সোজা মীরার কলেজের সামনে গেলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম সে বের হচ্ছে। আমাকে দেখে এগিয়ে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালোই।
ক্লাস শেষ? জি। তাহলে চলো। কোথায়? এই সামনে একটা ক্যাফে আছে, ওইখানে বসি। বাহিরে রোদ অনেক। আমার সাথে গেলে কি কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? তাহলে ওঠো। মীরা বাইকে উঠে বসলো। আমি বাইক নিয়ে সোজা ক্যাফের সামনে আসলাম। বাইক পার্কিং করে ভেতরে গিয়ে একটা টেবিল দেখে মীরাকে নিয়ে বসলাম। কি খাবে বলো? জি না, কিচ্ছু খাবো না। তাহলে ক্যাফে কেন আসলাম? খেতেই তো এসেছি। বলো কি খাবে? আপনার যা ইচ্ছে অর্ডার করে দিন। ঠান্ডা কিছু খাবে? কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু? লাচ্চিও আছে, অর্ডার দেই? আচ্ছা। আমি 2টা লাচ্চি অর্ডার দিলাম। তারপর দুজনে খেতে খেতে কথা বলতে লাগলাম। তোমার বাবা মা কবে মারা গেছেন মীরা? আমার যখন 12 বছর বয়স তখন একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। 2 জন একসাথে? জি। ওহ সরি, তোমাকে এসব জিজ্ঞেস করার জন্য। তোমার মন খারাপ লাগছে হয়তো। সমস্যা নেই। আচ্ছা, তোমার ভাইয়া ভাবি তারা কি তোমায় আদর করেন? মীরা একটু হাসলো। কি হলো, হাসছো কেন? পথের কাঁটাকে কেন কেউ ভালোবাসবে? মানে বুঝলাম না। কিছু না, বাদ দিন। খুলে বলো মীরা, আমার কাছে তুমি অনায়াসে সব কিছু শেয়ার করতে পারো। বাবা মা মারা যাওয়ার পর 2 বছর পর্যন্ত আমি ছিলাম 2 ভাইয়ের চোখের মণি। আমাকে নিয়েই যেন ছিল তাদের সব চিন্তা ভাবনা। তারপর ওনারা বিয়ে করেন, ঘরে ভাবিরা আসেন। তারপর থেকে কেন জানি আমি 2 ভাইয়ের চোখের কাঁটা হয়ে যাই। আমার প্রত্যেকটা কথায় ভুল ধরা, গালিগালাজ করা, মাঝে মাঝে মারধর তো আছেই। ওনাদের একটাই চিন্তা, কবে আমাকে এই বাড়ি থেকে বিদায় করবেন। অনেক কষ্ট করে টিউশনি করে শুধুমাত্র নিজের পড়াশোনাটা চালিয়ে রেখেছি। এসএসসি দেওয়ার পর থেকে তো ওরা আমার পড়াশোনার সব খরচ বন্ধ করে দেয় আর পাত্র দেখা শুরু করে দেয়। কিন্তু আমি রাজি হইনি, কোনো মতে এতটুকু এসেছি। বলেই মীরা ফুপিয়ে কেঁদে উঠল। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার নিজের চোখই যেন ভিজে আসছে। আমি মীরাকে সান্ত্বনা দিয়ে বললাম, প্লিজ কাঁদবেন না, এই নিন টিস্যু, চোখ মুছুন। মীরা টিস্যু নিয়ে চোখ মুছল। আপনাকে এত অত্যাচার করে তারা? তাহলে কি এই বিয়েতে আপনি রাজি না? জোর করে ওরা দিচ্ছে? জোর নাকি অন্য কিছু জানি না। আমার ইচ্ছে ছিল কোনো মতে অনার্সটা কমপ্লিট করে তারপর বিয়ে করব। কিন্তু তারপর মনে হলো বিয়েটা করলে অন্তত ওদের এই অত্যাচার থেকে রেহাই পাবো। ভাবি তো সোজা বলে দিয়েছে এই কয়েক মাসের ভেতরে বিয়ে না করলে আমাকে বাসা থেকে বের করে দিবে। প্লিজ কান্না করবেন না, আমি বুঝতে পারছি আপনার কষ্ট। ওনারা যে এমন করে আপনার সাথে দেখে বুঝিনি। আপনি বিয়ের পরও পড়াশোনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার বাবা মাও কোনোদিন নিষেধ করবেন না, আর অনেক ভালো থাকবেন। মীরা কিছু বলল না, চুপ করে রইল। আচ্ছা তাহলে এখন বাসায় যান, বাসায় গিয়ে কথা হবে। আর আপনার ফেসবুক আছে? মীরা মাথা নাড়ল। দিন তাহলে। তারপর আমি মীরাকে ওর বাসায় নামিয়ে দিয়ে নিজেও বাসায় চলে গেলাম। রাতে আব্বু আম্মুকে ডেকে এনে বললাম বিয়ে এই মাসের মধ্যেই ঠিক করতে। ওনারা কারণ জানতে চাইলে আমি বললাম অফিস থেকে পরে ছুটি দেবে না। ওনারাও সেটা ভেবে মীরাদের পরিবারকে জানিয়ে দেন। হাতে গোনা 20 দিন। খাওয়া দাওয়া শেষে রুমে গিয়ে মীরাকে মেসেঞ্জারে মেসেজ দিলাম, হাই আমি জিসান। জি, চিনতে পেরেছি। কি করছো? বসে আছি। আপনি? আমিও। আপনি তারিখ পরিবর্তন করলেন কেন? ওই অফিসের ছুটি নিয়ে একটু সমস্যা, তাই এই মাসেই ঠিক করলাম। তোমার কি কোনো সমস্যা? না, আমার কেন সমস্যা হতে যাবে? কাল কলেজ যাবা? না, আপাতত এখন কলেজ বন্ধ, সিনিয়রদের পরীক্ষা চলতেছে। ওহো আচ্ছা, তাহলে কাল বিকালে দেখা করতে পারবে? বাসা থেকে তো দিবে না। কেন দিবে না? আমার সাথেই তো যাবে। আমি কথা বলে নেব তোমার ভাইয়া ভাবির সাথে। ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় অনেক রাত পর্যন্ত আমাদের কথা হতো।
মাঝে মাঝে সুযোগ পেলেই দেখা করা। এভাবে আমাদের মাঝে একটা ভালো বন্ডিং হয়ে যায়, একে অপরের বিষয়ে ভালো জানাশোনা হয়ে যায়। দেখতে দেখতে বিয়ের দিন প্রায় চলে আসলো। আমি বিয়ের 2 দিন আগেই মীরার যা যা দরকার সব কিছু কিনে পাঠিয়ে দিলাম। কোনো কিছুর কমতি যেন না থাকে সেই দিকেও খেয়াল রাখলাম। আমি মীরাকে বলেছিলাম যাতে ও চলে আসে আমাদের সাথে শপিংয়ে, কিন্তু ও বারবারই মানা করেছে আর বলেছে আমরা যা দিব তাই তার পছন্দ হবে। সব কিছু পাঠিয়ে ওকে জিজ্ঞেস করেছি ওর পছন্দ হয়েছে কিনা, নয়তো পাল্টিয়ে দিব, সমস্যা নাই। ও জানায় যে ওর সব কিছুই নাকি অনেক পছন্দ হয়েছে। আজকে আমার আর মীরার হলুদ হবে, একসাথে হবে বলেই প্ল্যান করা হয়। আমি আর মীরা ম্যাচিং করে পাঞ্জাবি শাড়ি পরেছি, দেখতে অনেকটা সুন্দর লাগছে আমাদের। আমরা অনেক স্টাইলে ছবি তুলতে লাগলাম। আমাদের এত ভালো বন্ডিং দেখে অনেকেই ভেবে নিচ্ছে যে আমাদের লাভ ম্যারেজ। আমার নিজেরই দেখে এমনটা মনে হচ্ছে। হলুদ সন্ধ্যা শেষ করে বাসায় চলে আসলাম। আগামীকাল বিয়ে, তাই বাসা থেকে কে কে বরযাত্রী যাবে হিসেব করা হচ্ছে। আমি রুমে এসে বারান্দায় গিয়ে মীরার নাম্বারে কল দিলাম। পরপর 2 বার দিলাম, কিন্তু রিসিভ হলো না। আমি একটু চিন্তিত হলাম। মীরা তো সবসময় একবার কল দিলেই রিসিভ করে। 10 মিনিট পর কল আসে। আমি তাড়াতাড়ি করে রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কল ধরছো না কেন মীরা? আরে আমি একটু ওয়াশরুমে ছিলাম। ও আচ্ছা, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। কেন? এমনি। কারোর সাথে পালিয়ে চলে গেছে কিনা এই ভয়? আরে ধুর, এসব কেন ভাবতে যাব? বিশ্বাস আছে তোমার ওপর। এমনি চিন্তা করছিলাম বাসায় যেতে কোনো সমস্যা হলো না তো আবার? না, কোনো সমস্যা হয়নি। কি করতেছো এখন? শুয়ে আছি। আপনি? আমিও। ভিডিও কলে আসবা? কেন? তোমাকে দেখবো তাই। একটু আগেই তো দেখা হলো আমাদের, এখন আমার ভিডিও কল? দেখতে ইচ্ছে হচ্ছে ভীষণ। এখন আর কোনো দেখা দেখি হবে না, আগামীকাল একেবারে বিয়েতে দেখা হবে। প্লিজ একবার। না মানে না, এখন ফোন রাখছি, ঘুমান, কাল দেখা হবে। আল্লাহ হাফিজ। বলেই মীরা কল কেটে দিল। আমিও মোবাইল রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে চলছে বিয়ের আয়োজন। সবাই রেডি হতে ব্যস্ত। আমাকে সবাই হলুদ দিয়ে গোসল করালো। তারপর রুমে এসে শেরওয়ানি পরে রেডি হলাম। সব কিছু শেষে রওনা দিলাম মীরাদের বাড়ির উদ্দেশ্যে। আধা ঘন্টা পর এসে পৌঁছালাম। আমাকে রিসিভ করতে আমার সব শালা শালিরা এসেছে। সবই যে পকেট ফাঁকা করার ধান্দা তা বুঝতে পারছি। গেটে এসে আমাদেরকে আটকালো। 20,000 টাকা দিতে হবে ওদের দাবি। এ নিয়ে কথা কাটাকাটি চলছে আমার বন্ধু আর ওদের মাঝে। আমি বিরক্ত হয়ে বললাম ওরা যা চাই তা দিয়ে দিতে। ওইদিকে মীরাকে দেখার জন্য আমার প্রাণ চলে যাচ্ছে। ওদের দাবি মোতাবেক টাকা দিয়ে আমরা ভেতরে গেলাম। স্টেজে গিয়ে বসলাম। একটু পর কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দিলেন। তারপর আমাকে মীরার কাছে নিয়ে যাওয়া হলো। ওকে দেখে তো আমার প্রাণ যায় যায় অবস্থা। এত সুন্দর লাগছে যে চোখ সরাতেই ইচ্ছে করছে না। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মীরা কিছুটা লজ্জা পেল। তারপর আমি আর মীরা বেশ কিছু ছবি তুলে সব নিয়মকানুন মেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওর ভাই ভাবিরা মীরাকে ধরে কান্না করছে, কিন্তু মীরা আসার সময় একটুও কান্না করেনি। কারণ অবশ্য আমার কাছে স্পষ্টই। বাড়ি এসে সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত। আমি আর আমার বন্ধুরা মিলে আড্ডায় ব্যস্ত। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 11টা। আমি আর বসে না থেকে রুমের দিকে গেলাম। গিয়ে দেখি সব ছোট ভাই বোনরা দরজা আটকে দাঁড়িয়ে আছে। টাকা না দিলে নাকি ভেতরে যেতে দিবে না। কি এক মহা মুশকিল! নিজের বিয়ে করা বউ, নিজের রুম, আর ওদেরকে নাকি টাকা দিতে হবে। এসব চাঁদাবাজি চলবে জানলে আগে বিয়েই করতাম না। বাধ্য হয়ে টাকা দিয়ে ভেতরে গেলাম। গিয়ে দরজা আটকে দিলাম। মীরা এসে আমাকে সালাম করলো। আমি তুলে নিয়ে বললাম, তোমার স্থান পায়ে নয়, আমার বুকে। বলে আমি ওকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। মীরা
ফুপিয়ে কেঁদে উঠল। বুঝলাম এই কান্না দুঃখের নয়। সে তার সারা জীবনের সকল দুঃখ আমার বুকে মাথা রেখে প্রকাশ করতে পারল। আমিও ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কেঁদো না পাখি, আজ এরপর থেকে কেউ তোমার দিকে একটা আঙ্গুলও তুলতে 100 বার ভাববে। আর আজকেই তোমার জীবনের শেষ কান্না করে নাও। এরপর থেকে আমি তোমার চোখে পানি আসতে দেব না। সারা জীবন আমাকে আগলে রাখবেন তো? আমার নিঃশ্বাস যতদিন আছে ততদিন পর্যন্ত তোমায় ভালোবেসে যাব, কথা দিলাম। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।